আসসালামু আলাইকুম, আমি আবু তালহা। আজ আমরা পড়তে যাচ্ছি ভেক্টর রাশির ধর্ম। ভেক্টর রাশির অনেকগুলো ধর্ম আছে, যেমন এর মানও আছে আর দিকও আছে। আচ্ছা, আবার দুটি ভেক্টরকে যোগ করা যায়, কিন্তু এই যোগ করার ক্ষেত্রে যে মূল শর্ত সেটা হতে হবে এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে সমজাতীয় হইতে হবে। সমজাতীয় বলতে কি বোঝায়? যে আমরা যে ভেক্টর রাশিগুলোর নাম শিখছি, যেমন সরণ, বেগ। আচ্ছা, প্রথমে যদি আমরা একটা সরণ নেই এবং আরেকটা যদি বেগ নেই, তাহলে এই দুইটা রাশিকে কখনোই যোগ করা সম্ভব না। আচ্ছা, কখন যোগ করা যাবে? যখন দুইটা বেগ থাকবে বা দুইটা সরণ থাকবে, অর্থাৎ রাশি দুইটা যদি সমজাতীয় হয়, তাইলে এই বেগের সাথে আমরা এই বেগটাকে যোগ করতে পারবো। আর ভেক্টর রাশির এই যে যোগ, এখন আমরা ভেক্টর রাশিকে আর যোগ বলবো না, ভেক্টর রাশির যোগকে বলবো হচ্ছে, ফলাফল যেটা আসবে সেটাকে বলবো আমরা লব্ধি। আচ্ছা, এটা হচ্ছে ভেক্টর রাশির যোগফলের নাম। দুইটা ভেক্টরকে যেমন যোগ করা যায়, সেরকম একটা ভেক্টরকে বিভিন্ন উপাংশে ভাগ করা যায়। আমরা যেরকম প্রথমে দেখলাম কি, দুইটা সমজাতীয় ভেক্টর হইলে এদের লব্ধি কি করব? যোগ করতে পারবো। কিন্তু আবার আরেকটা ধর্ম আছে, সেটা হচ্ছে কি, একটা ভেক্টরকে ভেঙে আমরা অনেকগুলা ভেক্টরে কনভার্ট করতে পারবো। যেরকম এটা যদি কোনো ভেক্টর হয়, তাহলে আমরা এর উপাংশ নিতে পারবো। যেরকম এটা হচ্ছে, এটাকে বলে অনুভূমিক উপাংশ, এটাকে বলে উলম্ব উপাংশ, এরকম আরো অসংখ্য উপাংশে ভাগ করা যাবে। আরেকটা ধর্ম যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনো ভেক্টর রাশির মান ও দিক ঠিক রেখে তাকে যে কোনো দিকে সরানো যাবে। আচ্ছা, তো একটা ভেক্টরকে সরানোর প্রথম শর্ত কি? যে এর মান এবং দিকটাকে ঠিক রাখতে হবে। আচ্ছা, তো এটার একটু আমরা ব্যাখ্যা করি কেমন হয় জিনিসটা। ধরো এটা একটা ভেক্টর। আচ্ছা, তো এই ভেক্টরের উপর আমরা একটা মার্কার রাখলাম, এটা ধরলাম ভেক্টরের মাথা। আচ্ছা, তো এই ভেক্টরকে আমি এই দিকে নিয়ে যাইতে পারবো, এই দিকে নিয়ে যাইতে পারবো, সামনের দিকে নিয়ে যাইতে পারবো, পিছনের দিকে নিয়ে যাইতে পারবো। কিন্তু আমি কি ভেক্টরের মাথা কখনো চেঞ্জ করছি? ভেক্টরের মাথা কিন্তু যেদিকে ছিল সেই দিকেই আছে, কিন্তু ভেক্টরটাকে জাস্ট আমি কি সরাইছি। আচ্ছা, অর্থাৎ এই ভেক্টরকে আমি এইখানে লিখতে পারবো, এইখানে লিখতে পারবো, একটু সামনে আগায় নিয়ে যায় লিখতে পারবো, কিন্তু দিকটা সেম রাখতে হবে এবং মানের কোনো চেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে ভেক্টর রাশি কিছু কিছু আমাদের ধর্ম, যেগুলো আমাদের খুবই মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন আমরা পড়ব ভেক্টর রাশি প্রকাশ। ভেক্টরের প্রকাশ। আচ্ছা, ভেক্টর রাশিকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়। যেরকম এই ভেক্টর রাশিকে মূলত আমরা শিখব হচ্ছে দুইভাবে প্রকাশ।
হচ্ছে অক্ষর দ্বারা আর অন্যটা হচ্ছে সরল রেখা দ্বারা। এই অক্ষর দ্বারা আবার একটা ভেক্টরকে 4 ভাবে প্রকাশ করা যায়। অক্ষর দ্বারা ভেক্টরকে 4 ভাবে প্রকাশ করা যায়। যেরকম এ হচ্ছে একটা ভেক্টর বলতে পারবো যদি তার উপর তীর চিহ্ন থাকে। এইটা হচ্ছে আমাদের ভেক্টর রূপ, এইটা হচ্ছে ভেক্টর রূপ এবং তাদের মানও লাগবে। আচ্ছা, তো ভেক্টরের উপরে যদি তীর চিহ্ন থাকে এটা একটা কি ভেক্টর রাশি বোঝাবে, আর এমনি যদি কোনো চিহ্ন তীর চিহ্ন ছাড়া যদি কোনো অক্ষর থাকে তাইলে সেটা ওই ভেক্টরের মান বোঝাবে, অথবা এটাকে এইভাবে মডুলাস দিয়েও লেখা যাবে। আচ্ছা, আবার ভেক্টরের উপর বার চিহ্ন দিয়েও লেখা যায়। এর মানের ক্ষেত্রে মডুলাসের মধ্যে বার চিহ্ন। আচ্ছা, আবার ভেক্টরের নিচেও থাকতে পারে বার চিহ্নটা, তাইলে তার ক্ষেত্রে মানটা কি হবে নিচে বার তার সাথে মডুলাস। আবার একটা ভেক্টরকে বোল্ড করে লেখা থাকতে পারে, বোল্ড করে লেখা থাকলে আমরা বুঝবো এটা ভেক্টর রাশি, আর এমনিতেই যখন স্মল মানে সাধারণভাবে লেখা থাকবে তখন সেটা ওই ভেক্টরের মান বোঝাবে। এই সবগুলাই এক একটা ভেক্টর রাশি চিহ্ন প্রকাশ করতেছে। তোমাদের কোশ্চিনে যে কোনোভাবে ভেক্টর রাশিগুলো দেওয়া থাকতে পারে, আমাদের সবগুলাই ঠিকঠাক মতো জানতে হবে। আচ্ছা, তো যখনই কোনো ভেক্টরের উপর কোনো চিহ্ন দেখব না তখন আমরা ধরে নিব সেটা হচ্ছে ওই ভেক্টরের মান। এখন আমরা একটু শিখব সরল রেখা দ্বারা কিভাবে ভেক্টর চিহ্ন প্রকাশ করব। আচ্ছা, ধরো কোনো একটা অক্ষরেখা দেওয়া আছে তোমার কাছে, এখানে 0 বিন্দু 1 2 3 4। আচ্ছা, তো এখন তোমার কাছে একটা ভেক্টর দিল যে ধরো 2 একক বা 3 একক পরিমাণ, ওর মানটা হবে কি 3, ওর মানটা হবে 3। আর এটা যদি আমরা এক্স অক্ষ ধরি তাইলে দিকটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিকে। আচ্ছা, তো আমরা কি করব এবার, আমাদের লাগবে হচ্ছে 3 একক পরিমাণ, তাইলে 3 কোথায়, এখানে 3, তাইলে এই যে এইটুকু অংশ আমরা কেটে নিব এবং এই 3-এর জায়গায় আমরা একটা তীর চিহ্ন দিয়ে এই ভেক্টরটাকে প্রকাশ করব। আচ্ছা, এটাকে বলা হচ্ছে 3i। আই যে কে কেন বলতেছি এটা আমরা পরবর্তী ক্লাসের দিকে জানতে পারবো।